আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং থাকবো মির্জা ফখরুল। রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই সম্ভব নয়, পররাষ্ট্র উপদেষ্টা। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। জুলাইয়ে আন্দোলনকারী ও পরিবারের উপর 9 মাসে 36 হামলা বাংলা ফ্যাক্টের। 16 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইউজিসি। 10,000 হজযাত্রীর ভিসার আবেদন বাকি, সোমবার দুপুরের মধ্যে জমার নির্দেশ। এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর 182টি গাড়ি জব্দের আদেশ। বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করল চীন। এনসিপি থেকে বহিষ্কারের পর দুদকের জালে সালাউদ্দিন তানভীর। চিকিৎসা ব্যয় বহন করতে বছরে 50 লাখ মানুষ গরিব হচ্ছে, বিএমইউভিসি। বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে আমিরাত। এবার ভারতীয় জাহাজের জন্য সব বন্দরও নিষিদ্ধ করল পাকিস্তান। এবং উত্তেজনার মধ্যে কাশ্মীরে প্রাণ গেল 3 ভারতীয় সেনার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দ্বিধায় দৃঢ় চিত্তে স্পষ্ট করে বলতে চাই যে আমরা বরাবরই গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। সেটি আমরা সরকারে থাকি আর না থাকি এ ব্যাপারে আপনাদের নিশ্চয়তা দিতে পারি। রোববার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্পাদক পরিষদ এই সভার আয়োজন করে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ, দেশটির অভ্যন্তরে বিভক্তি এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তার অব্যাহত অনুপস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই তারা ফিরে যাবে। দেশটির গৃহযুদ্ধ চলমান। এই অবস্থায় যে নির্যাতন থেকে তারা বাঁচতে চেয়েছিল, আমরা কি তাদের আবার সেই জায়গায় ফেরত পাঠাবো? সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। আব্দুর রাজ্জাক একসময় জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। পরে এবি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। জামায়াতের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের প্রধান কৌশলী হিসেবে কাজ করেন। 2019 সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। এই রাজনীতিবিদ 2013 সালে যুক্তরাজ্যে যান। 11 বছর পর গত ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরেন তিনি। 5 আগস্টের পর গত 9 মাসে কমপক্ষে 36টি হামলার ঘটনা ঘটেছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের উপরে। এ নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক, মিডিয়া গবেষণা ও বিশ্লেষণী উইং বাংলা ফ্যাক্ট পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। রোববার বাংলা ফ্যাক্ট এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এবার নিজেদের স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করতে না পারায় ঢাকা ও এর বাইরের মোট 16টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর ইউজিসি এ বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তা পর্যালোচনা করছে। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী স্থায়ী ক্যাম্পাসে যেতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে শিক্ষার্থী ভর্তি বন্ধ সহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন কর্তৃপক্ষ। এ তালিকায় ঢাকার 9টি সহ মোট 16টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এএসএম কাশিমের সই করা একটি চিঠিতে ইউজিসি চেয়ারম্যানের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। চলতি বছর বাংলাদেশের হজ কোটার আওতায় আগ্রহী 10,000 ব্যক্তির ভিসার আবেদন এখনো করা হয়নি বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামীকাল সোমবার দুপুর 12টার মধ্যে তাদের ভিসার আবেদন করতে এজেন্সিগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে আবেদন না করলে তারা এবার হজে যেতে পারবেন না। রোববার লিড বা সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে পাঠানো চিঠিতে একথা জানায় ধর্ম মন্ত্রণালয়।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা ১৮২টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রোববার এই আদেশ দেন। খন্দকার এনায়েত উল্লাহ এনা পরিবহনের মালিক। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি। গত ২৬ ফেব্রুয়ারি খন্দকার এনায়েত উল্লাহ ও তার স্ত্রী সন্তানদের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। রোববার বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐকমত্য হয়েছিল তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এনসিপি থেকে বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক এপিএসপিওর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। রোববার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যেরও অভিযোগ উঠেছে। চিকিৎসা ব্যয় বহন করতে প্রতি বছর দেশের ৫০ লাখ মানুষ গরিব হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম বলেন। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। অধ্যাপক শাহিনুল আলম বলেন, দেশের বেশিরভাগ মানুষ সুদের ওপর বা ধার করে টাকা নিয়ে চিকিৎসা করেন, পরে তাদেরকে টাকা শোধ করতে হয়, নিজেদের জমি জমা বিক্রি করতে হয়। দেশের জনসংখ্যা বিশাল, প্রচুর রোগী রয়েছে, তাই এখানে চাইলেই গবেষণা করা যায়। অনেক উন্নত দেশ আছে, আধুনিক যন্ত্রপাতি আছে, কিন্তু রোগী কম। এক্ষেত্রে বাংলাদেশের চিত্র আলাদা। দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামৌদি। তিনি জানান, ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিসা দিচ্ছে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান ইউএই রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। পাকিস্তান শনিবার ভারতের পতাকাবাহী জাহাজের জন্য নিজ দেশের বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। পাকিস্তানের পতাকাবাহী জাহাজ ভারতীয় বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞার পর এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, ভারতীয় জাহাজসমূহ পাকিস্তানের বন্দরে প্রবেশ করতে পারবে না। রোববার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারতের সাথে সম্পর্কের আরো অবনতি হওয়ায় পাকিস্তান শনিবার ভারতের পতাকাবাহী জাহাজের জন্য নিজ দেশের বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় একটি ভারতীয় সেনাবাহিনীর গাড়ি গভীর খাদে পড়ে ৩ সেনা নিহত হয়েছেন। নিহতরা হলেন অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই রোববার এ তথ্য নিশ্চিত করেছে। পিটিআই এর সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিও ফুটেজে দেখা যায় ৭০০ ফুট গভীর খাদে গাড়িটির দুমড়ে মুচড়ে পড়ে আছে। দুর্ঘটনা স্থলে সেনাদের দেহ, তাদের সামগ্রী এবং কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।